প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের জেনারেলের ছাত্রছাত্রীরা, তোমাদের ফিলোসফির পরীক্ষা হবে, মাইনর এবং অনার্সের পরীক্ষা হয়ে গেছে। তো এমডিসি যাদের পেপার কোড রয়েছে CC2, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফিলোসফি থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমাদের লাস্ট মিনিটের সাজেশনের ভিডিও লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেই ভিডিওটি ভালো করে দেখে নাও। একদম সব থেকে কম কোশ্চেন আমি তোমাদের দিয়েছি, তোমরা দেখে নেবে। ইউটিউবে প্রথম কিন্তু আমি দিয়েছি তোমাদের একদম কম প্রশ্নের সাজেশান, যেখানে অনেক কম কোশ্চেন তোমাদের কিন্তু আমি দিয়েছি। ঠিক আছে, অন্যান্য জায়গায় তোমরা দেখেছিলে, অনেকবার রিকোয়েস্ট করেছিলে যে স্যার অনেক প্রশ্ন অন্যান্য জায়গায় দেওয়া হচ্ছে 17টা 18টা 19টা করে। সেক্ষেত্রে আমি তোমাদের অনেক কম কোশ্চেন দিয়েছি। তো চলো আমাদের আজকের এই ভিডিওতে দেখে নেব আমাদের কোন দুটি কোশ্চেন গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, বেদ বা উপনিষদে বর্ণিত ঋণ বলতে কী বোঝায়? এই প্রশ্নটির উত্তর আমরা সম্পূর্ণ দেখে নেব। ঋণ একটি বৈদিক প্রত্যয় বা উপনিষদে বর্ণিত রয়েছে। ঋণ শব্দটির আক্ষরিক অর্থ হলো কর্য বা ধার বা দেনা। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে বসবাসের ক্ষেত্রে প্রতিটি মানুষ একে অপরের নির্ভরশীল। প্রত্যেক মানুষ সমাজস্থ অপর মানুষের দ্বারা, অতীত ও বর্তমান মানুষের দ্বারা, এমনকি নিশ্চেতন জড় পদার্থের দ্বারা নানাভাবে ঋণী, এবং সেই জন্য মানুষের উচিত দাতার ঋণ যথাসাধ্যভাবে পরিশোধ করা। ফলে এই ঋণের ধারণাটি এই সামাজিক দায়বদ্ধতা সংক্রান্ত ধারণা। ভারতীয় নৈতিকতা কর্তব্যের ধারণার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। হিন্দু মতে জায়মানতের বই ত্রিবৃত্ত ঋণ ও বাণ জয়েতে, অর্থাৎ জন্মলগ্ন থেকে মানুষ তিন ধরনের ঋণে জড়িত হয়। যেহেতু মানুষ সমাজ ও প্রকৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্বন্ধযুক্ত, তাই স্বাভাবিকভাবেই সমাজ তাকে কিছু ঋণ করতে হয়। সমাজে তাকে যখন কোনো একটি বিশেষ বিষয়, বস্তু বা দ্রব্য হীন ব্যক্তি ওই বিষয়বস্তু ব্যক্তির কাছ থেকে এই বিষয়টি পরিশোধ করার অঙ্গীকার গ্রহণ করে, তখন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে ঋণী বলে গণ্য হতে হবে। ঠিক আছে, গণ্য করতে হবে। জাগতিক বিষয়াদি বা ঘটনাবলী ঐশ্বরিক শক্তির দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। তো এই যে প্রশ্নটি দেখছো, এই প্রশ্নটির তোমরা দেখে নাও যে আমাদের এই ধরনের ঋণ তিন প্রকারের হয়ে থাকে, যেমন দেব ঋণ, পিতৃ ঋণ এবং ঋষি ঋণ। এগুলি সবই পারলৌকিক ঋণ। এই ঋণগুলি পরিশোধ করলে সমাজ ও প্রকৃতির মঙ্গল সাধন হয়, আর ঋণ পরিশোধ না করলে সেই ব্যক্তির পক্ষে মোক্ষ লাভ করা সম্ভব হয় না। দেব ঋণ, এই ঋণ প্রকৃত অর্থে প্রকৃতির কাছে ঋণ। পিতৃঋণ, আমাদের পিতৃগণই আমাদের মানব জন্ম প্রদান করেছেন, সেই জন্য আমাদের পিতাদের কাছে আমাদের অনেক ঋণ। এই ঋণ পরিশোধ করা দরকার। গৃহস্থশ্রমে বিবাহিত জীবনযাপন করে সন্তান উৎপাদনের মাধ্যমে পিতৃঋণ পরিশোধ করা যায়। ঋষি ঋণ, প্রাচীনকালে মুনি ঋষিদের কাছেও আমাদের অনেক ঋণ আছে, তাদের সংস্কৃতি ঐতিহ্যের আমরা অধিকারী। তারপর দেখো আরেকটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। বেদ বা উপনিষদে বর্ণিত ঋত বলতে কী বোঝায়? ঠিক আছে, বৈদিক যুগে এক অলঙ্ঘনীয় কখনো জয় শক্তির প্রতি, আবার কখনো জয় এবং চেতন শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করা হয়েছে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। ঋত শব্দের আক্ষরিক অর্থ হলো বিষয়বস্তুর গতিবিধি। এই প্রসঙ্গে ম্যাক্স মুলার মনে করেন ঋতম শব্দটির শুরুতে পূর্ণচন্দ্র, নক্ষত্র, রাজীব গতিবিধির নিয়মানুবর্তিতা বোঝাতো। দিন রাত্রি ও ঋতুর পরিবর্তনও হয়তো এই নিয়মের ধারণা দিয়েছে। কাজেই ঋত হলো ধারণার স্বাভাবিক নিয়ম। ঋত যেহেতু জাগতিক সব কিছুর নিয়ামক ও নিয়ন্ত্রক, তাই বৈদিক যুগে মানুষের বিশ্বাস ছিল যে নৈতিক বা ন্যায়নিষ্ঠ জীবনযাপন করতে হলে তাকে অবশ্যই এই নিয়মের সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলতে হবে। তো এই প্রশ্নগুলোর এই যে দুটো প্রশ্নের উত্তর আমি তোমাদের এখানে বললাম, আলোচনা করলাম, এই সম্পূর্ণ দুটো প্রশ্নের উত্তর তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। কোথায় পাবে? তোমরা গ্রুপে যারা রয়েছো সেখানে আমি PDF দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা নিয়ে পড়ে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করবে, এবং অবশ্যই লাস্ট মিনিটের সাজেশন আমি দিয়েছি তোমাদের, সেখানে দেখে নেবে। এই ভিডিওতে লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখে নেবে, এবং অবশ্যই সেই ভিডিওতে যা প্রশ্নগুলো বলেছে একটু ভালো করে চোখ বুলিয়ে নেবে। এবং খুবই কম প্রশ্ন রেখেছে। অন্যান্য জায়গায় তোমরা বহুবার বলেছো যে স্যার ওখানে অনেক প্রশ্ন দেওয়া হচ্ছে, এবং ইনফ্যাক্ট আমরা একটা বই কিনেছি, ঠিক আছে, সেখানে 45টার মতো 5 নম্বরের প্রশ্ন, 30টার মতো স্যার 15 নম্বরের প্রশ্ন। এতগুলো পড়বো কী করে স্যার? সাজেস্টিভ বই তোমরা কিনেছো, কিন্তু সেখান থেকে এতগুলো সেটা প্রশ্ন দেখে তোমরা অনেকটাই ভয় পেয়ে গেছো যে সাজেশান বই স্যার এরকম হয় এতগুলো প্রশ্ন। তো অতগুলো প্রশ্ন সেটা সাজেশান বই হয় না, সেটা টেক্সট বইয়েরও অনেক বেশি হয়ে যায়, কারণ টেক্সট বইতেও মানে এত কোশ্চেন থাকে না। তো এতগুলো কোশ্চেন যদি দিয়ে দেওয়া হয় সেটা সাজেস্টিভ বই কখনোই বলা চলে না। যাই হোক,
তোমাদের আশা করব ভালো করে তোমরা পড়বে, পরীক্ষা দেবে। আজকের মতো এটুকুই।